সবে বাবা অফিস থেকে ফিরে হাত মুখ ধুয়ে বসেছে, ফোনটা বেজে উঠল। মা তখন চা করছে রান্নাঘরে। আমি এক প্রস্ত স্টাডি সেরে বাবার পাশে বসে একটু ফাঁকি মারার চেষ্টায় তখন ফোনটাতে কথা বলতে বলতে দেখলাম বাবা কেমন যেন মুখাবরণ করে বারান্দায় চলে গেল। এদিকে মা চা এনে সজোরে ডাকতে লাগলো, কই গো, কোথায় গেলে আবার? চা ঠান্ডা হয়ে গেলে তো বলবে আবার গরম করতে। আমি জানালাম, ফোন এসেছে, কথা বলছে। সাথে সাথেই বাবা ঢুকলো ঘরে, আর একটু জোর করে স্বাভাবিকতা বজায় রেখেই মাকে বলল, বলছি কি, একটু বরানগর যেতে হবে। এখন এত রাত্রে? মায়ের গলায় বিস্ময়। তারপর বাবার মুখের দিকে চেয়ে কি জানি কি মনে করে মা আবার বলতে লাগলো, কে ফোন করেছিল? কি হয়েছে গো? বাবার সাথে কি ছোটর ঝামেলা হলো? আহ, কি হয়েছে বলো না ছাই, চুপ করে রয়েছ কেন? বাবা একটু হালকা স্বরে বলল, আসলে বড়দা ফোন করেছিল, বাবার একটু শরীর খারাপ করেছে তাই। মা এবার উদ্বিগ্ন হয়ে বলে উঠল, সত্যি করে বলো তো, বাবার কি হয়েছে? না না, তেমন কিছু নয়, তুমি চলো না। বলতে বলতে চায়ের কাপ রাখতে রান্নাঘরে চলে গেল বাবা। আমার যেন বুকের ভেতরটা কেমন মোচড় দিয়ে উঠল। দাদুর যে আমার আদর আবদার, আমার গল্প আড্ডা, আমার নৈতিকতা, সততার শিক্ষক, আরও কত কি কি হলো মানুষটার। আমরা শ্যামনগর থেকে চটজলদি রওনা দিলাম মামা বাড়ির উদ্দেশ্যে। সেখানে বাড়ির বাইরের ঠিক থেকে ভিড় যেন এক অশনি সংকেত দিচ্ছিল প্রিয়জনের দূরতর পথযাত্রার। এসব দেখে মা তো প্রায় জ্ঞান হারানোর অবস্থা। অবশেষে সেই ভয়াবহ সংকেতটি সত্য হয়ে উঠল চোখের সামনে। দাদু আর নেই। ঘণ্টা 3 আগে সেরিব্রাল অ্যাটাক হয়, আর হাসপাতালে যাওয়ার আগেই সব শেষ। মৃত্যু যে এত ভয়াবহ যন্ত্রণার, এত নিষ্ঠুরতম সত্য যেন প্রথমবার উপলব্ধি করলাম। আমার মনের আকাশটায় যেন কোনো বার্তাবিহীন দুর্যোগময় ঝড় আছড়ে পড়ল। মুহূর্তে ছাড়খাড় হতে লাগলো মনের আনাজ কানাজ। বাবার ইশারায় মাকে শান্ত করতে তাকে ধরে দাদুর পাশে গিয়ে বসলাম, আর ওই নিস্পন্দ দেহটাকে ঘিরে উঁকি দিতে লাগলো হাজার পুরানো স্মৃতি। প্রত্যেক দুর্গাপূজায় আমাকে দোকানে নিয়ে গিয়ে আমার পছন্দ মতো জামা কিনে আমাকে পরিয়ে এক্কেবারে সাজিয়ে বাড়িতে ঢুকতে ঢুকতে দাদু আনন্দে বলতেন, এই দেখো সবাই, এই ডলটা দোকান থেকে তুলে আনলাম। মেলায় নিয়ে গিয়ে জিলিপি, ফুচকা, আইসক্রিম সবকিছু না চাইতেই পেয়ে যেতাম। আর দাদুর রিটায়ার হবার পর একদিন মেলায় কি যেন কিনে দিতে গিয়ে যখন ছোট্ট আমি বারণ করে বলেছিলাম, থাক দাদু, তুমি তো রিটায়ার্ড এখন, এত খরচা করো না। দাদু হেসে বলেছিল, এসব কে বলেছে তোমায় দিদিভাই? না মানে, মা একদিন বলছিল ঘরে। দাদু সেদিন মাকে খুব বকেছিল, আর আমাকে বুকে জড়িয়ে ধরে বলেছিল, এই জন্যই তো আমি এত ভালোবাসি তোমায়। তোমার এই ছোট্ট বয়সে যে অনেক বড় বোধ শক্তি আর মনের পরিধি। এমনই থেকো দিদিভাই, সারা জীবন মানুষ হয়ে বেজো। ভাবতে ভাবতে তখন দুচোখ বেয়ে আমার অশ্রু প্রতিবাদ করে চলেছে নিয়তির বিরুদ্ধে। মনে হচ্ছিল ছোট মামা বিদেশ থেকে ফিরেছে শুনে এই তো কদিন আগেই এসেছিলাম আমরা। দাদু তো দিব্যি সুস্থ ছিলেন তখন, তবে কি যেন একটা মানসিক অস্থিরতা ছিল তার মধ্যে। আমাকে সেদিন খুব মলিন মুখে বলেছিলেন, বুঝলে দিদিভাই, কেমন যেন সব হিসেব গুলিয়ে যাচ্ছে, নিঃশ্বাসকেও বিশ্বাস করতে পারছি না আজকাল। এসব কেন বলছিলেন ভাবতে ভাবতেই ধীরে ধীরে এলো সেই অন্তিম মুহূর্ত। এ জীবনের স্নেহ, মায়া, মমতাকে শেষ বেরি হতে মুক্ত করে বিদায় দেওয়ার পালা। সেদিন প্রথম উপলব্ধি হলো আমার প্রিয় ফুল রজনীগন্ধার কি অসহ্য বিষাতুর ঘ্রাণ, আতরের কি উগ্র অধিকার বোধ শ্বাসরোধহীন দেহের উপর। সব যেন গ্রাস করে চলেছে আমার হৃদয়ের শূন্যস্থানের হাহাকারগুলোকে। দাদুকে তুলে নিতেই চিৎকার করে উঠল মা। তাকে বুকের মধ্যে চেপে ধরলাম আষ্টে পৃষ্ঠে। তারপর শূন্য দালানের এক কোণে বসে স্নেহের কোলে শুইয়ে দিয়ে
মায়ের শোকাতুর মাথায় হাত বোলাতে লাগলাম। গলায় তখন আমার একটাই গান অস্ফুটে বের হচ্ছিল, আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো। সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে, ফুল ফুটিয়ে গেল শত শত। সে চলে গেল, বলে গেল না, সে কোথায় গেল, ফিরে এলো না। ভোর রাতে সবাই ফিরল আমার স্নেহের দেবতার দাহ সেরে। ভোরের পাখির ডাক কেমন বেয়ারা লাগছিল শুয়ে। পূবের অস্ফুট আলোটা আজ না হয় আঁধারই থাকুক। বিছানায় মাকে কোনো ক্রমে শুইয়ে দিয়ে পাশে বালিশ হেলান দিয়ে আধশোয়া হয়ে মনে পড়ে গেল 3 বছর আগের সেই দিনটার কথা, যেদিন দিদা ছোট মামার বিদেশ যাবার শোক সামলাতে না পেরে প্রায় 1 বছর শয্যাশায়ী হয়ে এ পথেই যাত্রা করেছিলেন। সেদিন রাত্রেও আমি দাদুকে গান শুনিয়েছিলাম, এই গানটাই। দাদুর সঙ্গীত প্রীতি থেকেই তো আমার গানে হাতে করি। শেষ কয়েক বছর তো ওই পুরনো রেকর্ড প্লেয়ার আর গানের একগুচ্ছ ক্যাসেট নিয়েই দিন কাটত তার। আর ছিল রবি ঠাকুরের সঞ্চয়িতা, নিজের ডায়েরি। এসব কথা ভাবতে ভাবতেই বোধ হলো কে যেন পাশে দাঁড়িয়ে। পাশ ফিরে দেখি দাদু সেই মোটা কালো ফ্রেমের চশমা পরে মায়ের ঠাকুরদার দেশের বাড়ির সেই লাঠিতে ভর করে দাঁড়িয়ে ইঙ্গিতে কি যেন বোঝাতে চাইছে আমায়। আমার শরীরটা খুব ভারী বোধ হচ্ছে, যেন চাইলেও নড়তে পারছি না। দাদুর অঙ্গুলি নির্দেশ করছিল আলমারিটির দিকে। খুব চেষ্টা করে উঠতে গিয়ে খাট হতে প্রায় পড়ে যেতেই আমার তন্দ্রা ভাঙল। চারপাশে চেয়ে দেখে বুঝলাম এ আমার স্বপ্ন ছিল। কিন্তু কি আছে আলমারিতে? কেন এমন দেখলাম? মনের ভেতরে তাড়া অনুভব করায় আলমারিটার দিকে এগিয়ে গেলাম। আস্তে করে উপরের ডালাটা খুলতেই দাদুর পছন্দের রেকর্ড প্লেয়ার আর ক্যাসেটের পাশে দাদুর ডায়েরিটা রাখা আছে দেখলাম, যেটাতে মাঝে মাঝেই বসে দাদু তার রিটায়ার্ড লাইফের, বিশেষ করে দিদা চলে যাবার পরের সময়ের কথা লিখতেন। খেয়াল করলাম সেখানে কি একটা কাগজের খসড়াও আছে তার পাশে। তেমন কিছু নতুন তো নেই, তাও হাত দিয়ে ওগুলো সরিয়ে একটু দেখতে যেতেই মেজো মামির ডাক শুনলাম। বুঝলাম সবাই জেগে গেছে। সেদিন দুপুরে খাওয়া সেরে সবাই বসে আছে লাল মেঝের দালান ঘিরে। ছোট দিদা মানে দাদুর কনিষ্ঠ বোন বলতে থাকলেন, দাদা সারাটা জীবন ঘোর সংসারী মানুষ ছিলেন। সংসারের সবার প্রতি ছিল তার নিখুঁত কর্তব্যবোধ। এমনকি বাড়ির চাকর দিবাকরের জ্বরেও ও পাশে শুইয়ে সেবা করতেন। বৌদি কত বলতেন, তোমার আদর যত্ন যে ফাঁকিবাজটার আরো 2 দিন জ্বর বাড়িয়ে দিচ্ছে। দাদা মুচকি হেসে বলতেন, কি বেটা দিবু, সত্যি নাকি? তা হোক, আর 2 দিন জিরিয়ে নে। এত দয়া মায়ার শরীর ছিল তার। এদিকে দিবু মামা তখন চোখের জল মুছতে মুছতে কি যেন বিড়বিড় করতে করতে উঠে গেল সেখান থেকে। আমিও মনে মনে ভাবতে লাগলাম, সংসারের নিয়তি কি অদ্ভুত। যে মানুষটা সবাইকে নিয়ে থাকতে চায়, তার শেষ সময় তাই হয়তো সবাইকে কাছেই এনে রেখেছিল। নইলে বড় মামা তো সেই 13 বছর ধরে কর্মসূত্রে হায়দ্রাবাদে থাকেন। তার ছেলে রৌনক দাও তাই বরাবরই বাইরে মানুষ। সেই যখন 4 বছর বয়সে দাদুর কাছ থেকে চলে গেছিল দাদা, মায়ের মুখে শুনেছি দাদু দিদা দুজনেই খুব মনের কষ্টে আবদার করেছিল নাতিকে নিজের কাছে রেখে মানুষ করবে। সে আবদার ছিল কোনো বাস্তব যুক্তি তর্কের বাইরে। এক বটবৃক্ষের ক্ষুদ্র চারা গাছকে নিজের ছায়ায় লালন পালন করার স্নেহের বায়না। যাই হোক, তারপর যতটুকু স্মৃতিতে আছে, বড় মামা বছরে একবার মাত্র 1 সপ্তাহের জন্য পুজোর সময় আসতেন। বাড়িতে দাদু দিদার সঙ্গে থাকতো মেজো মামা, তার বউ আর ছোট মামা। আমরাও তো তখন বাবার কর্মসূত্রে ভুবনেশ্বরে। মেজো মামি কেরিয়ার নিয়ে একটু ব্যস্ত থাকায় মেজো মামার ঘরে বহু বছর কোনো কচি নবাগতের প্রবেশ ঘটেনি। আর তখন দাদুর সেই শূন্য স্নেহের পিপাসা মিটেছিল আমায় নিয়ে। জন্মের পরে থেকে দাদু পাক্কা 8টা মাস আমার সাথে দিন রাত এক ঘরে ছিলেন নাকি। মায়ের মুখে শুনেছি বর্ষণ মুখর দিনে কারেন্ট না থাকলেও হ্যারিকেন জ্বালিয়ে আমার কাঁথাগুলো সেকে রাখতেন তিনি, যাতে আমার ঠান্ডা না লাগে। বিনু গোয়ালাকে বলে
খাঁটি গরুর দুধের ব্যবস্থা করেছিলেন। রোজ সকালে সাইকেলে চড়ে নিজে নিয়ে আসতেন তা। দিদার অবশ্য একটু ছেলে মেয়ে প্রভেদে নাতি বাতিকটা ছিল, তাই নাতনি হয়ে তেমন কাছের আমি হতে পারিনি। মায়ের মুখে শুনেছি দাদু বাবা হয়েও আমার মাকে ছোটবেলায় সব দেখভাল করানোর চেষ্টা করতেন। পাশের স্কুলেই মাস্টার ছিলেন বলে মাঝে এক ফাঁকে ঘরে এসে খাইয়ে যেতেন মাকে। দিদা তার 3 পুত্রের দায়িত্বেই হিমশিম ছিলেন। তার মধ্যে ছোট মামা ছিল তার নয়নের মণি। মা বলে অনেক সময় অধিক সন্তান হলে মায়ের একটু বাড়তি আদর আবদার গিয়ে পড়ে নাকি ছোটটির উপর। তো সেই আদর আবদার কোনো কোনো সময় সঠিক লালন পালনে অনিচ্ছাকৃত ভুল সংকেত বহন করে নিয়ে আসে জীবনপথে। এক্ষেত্রেও তার ব্যতিক্রম ঘটেনি। না চাইতেই অনেক কিছু পেয়ে ছোট মামা হয়তো অপরদিকে স্নেহাতুর চাহিদার কোনো সঠিক মূল্যায়নই করতে পারেনি। শুনেছি ছোট মামা হওয়ার পর দিদা পেরে উঠছিল না সব একা সামলাতে। এমনিতে মা আর মেজো মামা প্রায় পিঠাপিঠি, তার উপর তখন মায়ের ঠাকুমা ছিলেন। তাই দাদু দেশের বাড়ি থেকে বাপ মা মরা বছর 13 ছেলেটাকে নিয়ে এসেছিল দিদার হাতে হাতে কাজ করার জন্য। সেই হচ্ছে দিবু মামা। বয়সে সে বড় মামার চেয়ে 3-4 বছরের বড় হলেও কাজকর্মে নাকি দারুণ পটু ছিল। এই দিবু মামাই নাকি একবার দিদা বাপের বাড়ি থাকাকালীন দাদুর সেবা করে নিজের নাওয়া খাওয়া ভুলে বসন্ত রোগ থেকে সারিয়ে তুলেছিল। আর এখন আমাদের মডার্ন মেজো মামি যখনই দিবু মামার সেকেলে আচরণে বিরক্ত হয়ে বকত তাকে, দাদুর পায়ের কাছে বসে হাপুস নয়নে কাঁদত সে। দাদু তখন ওর মাথায় স্নেহের হাত রেখে রবি ঠাকুরের পুরাতন ভৃত্য আবৃত্তি করতেন। আর এই দুটো লাইন শুনে নিজের স্নেহের মূল্যায়ন বোধে চোখ দুটো যেন আবেগ ও শ্রুতে ভরে উঠত দিবু মামার। হেরি তারে মুখ ভরে ওঠে বুক, সে যেন পরম বৃত্ত, নিশিদিন ধরে দাঁড়ায় শিওরে মোর পুরাতন ভৃত্য। এসব ভাবতেই হঠাৎ মনে পড়ল দিবু মামার কথা। মনটা খুব কেঁদে উঠল। আহারে, সে তো দাদুকেই তার মা বাবার উপরে স্থান দিয়েছিল। স্নেহের ভগবান বলে মনের মন্দিরে পুজো করত। উঠে গিয়ে খুঁজতে লাগলাম তাকে। চোখ মুছতে মুছতে কোথায় যে গেল সে। তারপর দেখি গেটের পাশে দাঁড়িয়ে আছে সে। কি গো দিবু মামা, এখানে দাঁড়িয়ে যে? এখানে দাঁড়িয়ে কত বছর কর্তা ঘরের বাইরে গেলে অপেক্ষা করিতাম। সত্যি কি আইসবে না গো সে? সব আমারই জন্যই হইল, আমি দায়ী। আমি অবাক হয়ে বললাম, তুমি কেন দায়ী হতে যাবে? নিয়তি কি কারোর অধীন গো? তুমি জানো না দিদি ভাই, এই 7 দিনে অনেক কিছু হইয়েছে এ বাড়িতে। কর্তাবাবু যে বলতেন তোমায় সব লিখে যাবেন, তুমি পাওনি বুঝি? লেখা কোথায় বলো তো? আমি মুখ্য মানুষ, শুধু দেখতাম দুপুরের একাকী ঘরে বইসে একখান নীল রঙের বইতে কি যেন লিখত কর্তাবাবু। আমার মাথায় ঝট করে চলে এলো ডায়েরির কথা। হ্যাঁ, সেটা নীল রঙেরই তো বটে। দিবু মামাকে একটু শান্ত করে ছুটে গেলাম ঘরে। বুঝতে অসুবিধে হলো না ডায়েরির গুরুত্বখানিকে। আলমারি খুলে দরজাটা ভেজিয়ে ডায়েরিটা খুলে বসে পড়লাম। এতে তো অনেক লেখা। শেষের দিকে ডেটগুলো তো এই 2 সপ্তাহের। সময় নষ্ট না করে পড়তে শুরু করলাম সেই ডায়েরি। ডেট 22/3/2017। আজ ছোট ছেলেটা এতদিন পর ঘরে এলো। কত খুশির হাট। এখন সামনের সপ্তাহে বড়টা আসলেই মেয়েটাকে ডেকে একটা পিকনিক করব। মমিনপুরের ছোট বোনের বাগান বাড়িতে জমিয়ে হই হই করব আবার 5 বছর পর। ইস নীলিমা, তুমি থাকলে আজ কত খুশি হতে। পড়তে পড়তে মনে পড়ে গেল সেই পিকনিকের স্মৃতি। সেই দুর্গাপূজার দশমীর পরে সবাই মিলে ছোট দিদার বাড়ি আনন্দের হাট বসত। ভুবনেশ্বর থেকে প্রত্যেক পূজায় এখানে এসে দাদুর বাড়ির আদর চেটেপুটে আস্বাদন করে ছোট দিদার বাড়ির ওই পিকনিকে কি মজা হতো। দাদু তো খাওয়ার পর খেলার আড্ডা বসিয়ে দিত সবাইকে ডেকে। বালিশ এ হাত ও হাত হয়ে মিউজিকের সঙ্গে থামত।
আর বালিশ হাতে মানুষকে কিছু গান, কবিতা, আবৃত্তি বা অন্য কিছু করতেই হতো। শেষবার দাদুর সেই দিদার দিকে চেয়ে বলে ওঠা লাইনগুলো, আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতাই সকলখানি, আছে সে নয়ন তারায় আলোক ধারায়, তাই না হারায়, ওগো তাই দেখি তাই যেথায় সেথায়, তাকাই আমি যেদিক পানে। আর দিদার লাজুক মুখখানি চুমু খেয়ে ছোট দিদা বলে উঠত, নীলিমা বৌদি আমাদের সত্যি ভাগ্যবতী। মিথ্যে বলবো না, মাঝে মাঝে আমার ঈর্ষা হয় গো ননদ হয়ে, স্বামীর এত প্রেম যে খুব কম নারীরই আজীবন প্রাপ্তি ঘটে। দাদু তখন আবার হেসে নিজের বোনের মন ভোলাতেও একটা গান গেয়ে উঠত। আরও যে কত স্মৃতি উঠে এলো পুরাতন গহ্বর হতে। যাই হোক, আবার মনোনিবেশ করলাম ডায়েরির লেখায়। ডেট 24/3/2017। আজ শম্ভুনাথ বলে একটা কেমন মস্তানের মতো লোক এলো সকালে। ছোট খোকার সাথে বাইরে থেকে বাড়িটা দেখে কী সব বলছিল। আমি স্নান সেরে দালানে রোদ পোহাতে এসে চোখাচোখি হওয়ায় পরিচয় হলো, কিন্তু কেন এসেছিল জানলাম না। কেমন যেন লাগছে, কি একটা যেন হচ্ছে, বুঝতে পারছি না বা কেউ বোঝাচ্ছে না আমায়। ডেট 27/3/2017। আজ বড় খোকা এলো, পুরো বাড়িটা ভরে উঠল। বড় নাতিটাও কত বড় হয়ে গেছে, বড় কোম্পানিতে নাকি এবছরের গোড়াতে চাকরিতে জয়েনও করেছে। ওকে পেয়ে মেজর দুরন্ত 8 বছরের ছেলে বুম্বাটাও বেশ মজে বাড়িতেই আছে এই কদিন। এমনিতে তো বাড়ি ফাঁকাই থাকে। মেজো বৌমা চাকরিতে যাবার পথে ছেলেকে স্কুলে দিয়ে যায়, আর বাকি সময় ডে কেয়ারে থেকে ঘরে ফেরে বুম্বা। ভালোই করে, আমি বুড়ো হারে আর ওর পেছনে দৌড়তে পারি না। এখন আর দিবুর বাচ্চা মানুষ করার কায়দা শেখেলে। তার ছেলের জন্য যা ব্যবস্থা মেজো বৌমা ভেবেচিন্তে করেছে ঠিকই হবে। তবু তো কদিন বেঁচে থাকতে সবাইকে এক ছাদের তলায় পাচ্ছি, এই বা কম কি। ডেট 28/3/2017। নীলিমা, তুমি কোথায়? শুনতে পাচ্ছ তোমার ছোট ছেলে কি করেছে? তোমার যে স্নেহের হাত দুটো দিয়ে ওকে মানুষ করলে, সেই হাতের চুর দুটো নাকি। আমি তো আর ভাবতেই পারছি না। আজ ব্যাংক থেকে একটা চিঠি এলো। ছোট খোকা ছিল না বলে অনেক অনুরোধে আমার হাতেই দিয়ে গেল। আগের বছর পূজায় এসে নাকি কি সব লোন নিয়েছিল গয়না বন্ধক রেখে। তোমার হাতের গয়না গো। আমি জানিও না দেরাজের চাবিটা যে আমার কাছেই থাকে। তবে কি করি, সব কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। আজ মেয়ে এসেছিল দিদি ভাইকে নিয়ে, ওকে জানালাম এসব কথা। ডেট 30/3/2017। আজ বুঝলাম আমার ঘরে চাঁদের হাট বসার আসল কারণখানা। নীলিমা, তোমার ছেলেরা সত্যি বড় হয়ে উঠেছে। তাদের মাথাগুলো আর এক ছাদের নিচে ধরছে না, আলাদা ছাদ লাগবে। তাই এবারই ভেঙে ফ্ল্যাট হবে, জানালো বড় ছেলে। বিকেলের গোলটেবিল বৈঠক হলো। ছোট খোকার এদেশে আসার কারণও তাই। সে নাকি বিদেশে 3 বন্ধুর সঙ্গে একটা হোটেল ব্যবসা শুরু করবে। অনেক টাকা দরকার। সে যাই হোক, আমি আর তখন তোমার গয়নার কথা তুলিনি সবার মাঝে। ও দুটো তো ওর হবু বউয়ের জন্যই রেখেছিলে তুমি। আর উপর দিকে থুতু ছুড়লে যে নিচের দিকেই পড়ে। যা বুঝলাম 3 খোকা ও তাদের পরিবার সবই জানে আগের থেকে, শুধু আমি ছিলাম বাকি। ওদের ইচ্ছে 4টে ফ্ল্যাট হবে, 3টে ওদের 3 জনের আর একটি আমার। দিবু আমার সাথে থেকে দেখাশোনা করবে আমায়। বসত বাড়ির অংশ নাকি মেয়েরা পায় না, সব ওদের থেকেই জানলাম। ঠিকই বলছে হয়তো, এত শিক্ষিত সব ছেলে মেয়ে আমাদের। তবে কেউ এ বাড়ির ফ্ল্যাটে থাকবে না। এই ফ্ল্যাটগুলো বিক্রি করে বড় খোকা হায়দ্রাবাদে, মেজো খোকা ছেলের স্কুল আর শ্বশুর বাড়ির মাঝে ফ্ল্যাট নেবে। আর ছোট খোকার তো ব্যবসায় টাকার প্রয়োজন। আসলে এ বাড়িতে পাশাপাশি ফ্ল্যাটে থাকলেও তো মেজো খোকার কিছুটা ল্যাটা থাকবে কি না আমায় নিয়ে। তো তার 2 ভাই গা ঝাড়ান দিলে ওর একার কি সব দায়? দায় তো দিবুর। ওর তো বাপ মা বিষয় সম্পত্তি কিচ্ছু নেই।
আছে এই বুড়ো কর্তামশাই। সে যাই হোক, ভালোই হয়েছে। ওদের সম্পত্তি ওরা বুঝে নিতে শিখেছে এই দুর্মূল্যের বাজারে। শুধু তালিকায় আজকের মূল্যহীন বাপের নামটা বোধহয় জায়গা করতে পারিনি। ওদের সব শুনে 2 দিন সময় চাইলুম আমি। একটু ভেবেই খসড়া করব ভাবছি। আর মেয়েটাকেও একটু জানানো দরকার। আজ তোমায় খুব পাশে পেতে ইচ্ছে হচ্ছিল, একটু সহায় বোধ করতাম বোধ হয়। ডেট 31/3/2017। আগের দিন সারাটা রাত ভেবেছি আমি, সব কিছু তো বাটোয়ারা হলো, কিন্তু দিবুর, ও আমায় দেখাশোনা করে রাখবে, আর আমি গত হওয়ার পর ওর কি হবে? ওকে দেখবে কে? তখন তো আমার ফ্ল্যাটটাও বিক্রি হয়ে 3 ভাগ হবে বোধহয়। দিবুর ভাগটা? এত বছর ধরে একটা মানুষ অন্ধবিশ্বাসে আমার সংসার ঘিরে পড়ে আছে, সমস্ত দেখভাল করছে, সুখে দুঃখে এ পরিবারের অংশ হয়ে উঠেছে কবেই। এসবের মূল্যায়নে ওর কি কিছুই প্রাপ্তি নেই? কথাটা পারতেই বড় খোকা ভিন রাজ্য আর ছোট খোকা ভিন দেশের প্রসঙ্গে পাশ কাটালো। মেজ বৌমার তো বরাবরই ওই গেঁয়ো গামছাওয়ালা মানুষটাকে পছন্দ ছিল না, তবে উপায়? ডেট 1/4/2017। সকাল থেকেই শরীরটা বড় অস্থির লাগছে। বুকের বাঁ দিকটা থেকে থেকে যেন মোচড় দিয়ে উঠছে। কাল রাতে তুমিও এসেছিলে, স্মিত হাসিতে আমার হাত ধরে বসেছিলে কতক্ষণ, টেরও পাইনি। খুব যেন সত্যি মনে হচ্ছিল তোমার ছোঁয়াখানি। হয়তো রাত জেগে যে উইলখানা বানালাম তা তোমার মনে ধরেছে। হ্যাঁ, অনেক ভেবেই আমি আমার ফ্ল্যাটখানা দিদিভাইকে নমিনি করে যাব বলে ঠিক করেছি। আর আমার গত হওয়ার পর দিবুকে দিদিভাই দেখবে এই ফ্ল্যাট বিক্রির টাকা দিয়ে। যে ছেলেরা জন্মদাতা বাপের দায়িত্ব চাকরের হাতে সমর্পণ করে, তাদের হাতে তো চাকরের দায় চাপানো যায় না। আমি জানি দিদিভাই আমার কত বড় আস্থার জায়গা। কিছুদিন আগে যখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আমি চলে যাবার পরের অধিকার স্বরূপ আমার কাছে তুমি কি চাও, সে আমায় জড়িয়ে ধরে বলেছিল, কিচ্ছু কি আর বাকি আছে দাদু? হৃদয়ের সবটা যে দিয়েই দিয়েছ, আর এসব বাজে কথা একদম বলবে না বলে দিলাম। তাও আমি জোর করাতে ছলছল চোখে বলেছিল, তোমার চশমা আর লাঠি। সেদিনই চিনেছিলাম খাঁটি সোনা সে। দাদুর ভালোবাসা, আদর, স্নেহ সহ দাদুর দিবুকেও সে রাখবে যতনে। সেই বিশ্বাসেই আমি তার উপর এই ভবিষ্যতের উইলের বাইরের মালিকানা দিয়ে যাব। আজ দুপুরেই নির্জন বাড়িতে উকিল সমরকে ডেকে খসড়াটা দিয়ে দিয়েছি, আর একটা রাফ কপি আলমারিতেই রাখলাম আপাতত। 2 চোখ জলে ভেসে যাচ্ছে তখন আমার, আর ভাবছি, দাদু গো, কত যন্ত্রণা বুকে সয়ে তুমি চলে গেলে সেই সন্ধ্যায়। রাতে মাকে বসে সব জানালাম, আর আলমারি হতে উইলের খসড়াটাও বের করলাম। পরের দিন মা সবাইকে ডেকে সব জানিয়ে দিল। হয়তো কারো মুখ কালোও হলো, কিন্তু সত্যি বলতে কি, দাদুর কষ্টগুলোকে মনে করে আর তা খেয়াল করার ইচ্ছেটুকুও হয়নি আমার। বাংলা বছরের শুরুর দিন সকালে দাদুর সব সামাজিক কাজের শেষে দিবু মামাকে নিয়ে রেডি হলাম আমরা বেরিয়ে যাওয়ার জন্য। আগের দিন দুপুরেই মা বড় মামাকে বলে রেখেছিল যে দাদুর আরাম কেদারাটা আর আলমারি ভরা ক্যাসেট সমেত জিনিসগুলো মা গাড়ি পাঠিয়ে নিয়ে যাবে পরে। মায়ের পিছন থেকে এগিয়ে এসে আমার চাহিদার দাদুর চশমা আর লাঠিটা হাতে তুলে নিয়েছিল দিবু মামা। সজল চোখেই বলেছিল, এই আমার কর্তার ছোঁয়া। বাড়িটা হতে বের হতে গিয়েই আমার ওড়নাটায় টান খেল। পিছন ফিরতেই দেখি গেটের পুরানো তারটাতে আটকে গেছে। প্রত্যেকবার বের হবার সময় দাদু মনে করিয়ে দিত, একটু সাবধানে বের হও, জং ধরা তারটাতে না খোঁচা লাগে। খোঁচা যে সিধা বুকের ভেতরে লেগেছে আজ, গল গল করে বের হচ্ছে অশ্রুকণা। আর হয়তো এ বাড়ির এই রূপ থাকবে না। কিছুদিন পর আর কেউ যাওয়ার সময় চোখ মুছতে মুছতে অবোধ প্রশ্ন করবে না, আর কটা দিন থাকলে হতো না? আর কেউ হয়তো এমন করে দিন গুনে অপেক্ষা করবে না বেরিয়ে যাবার পর
আবার আসার অপেক্ষায়। আজ আমার সঙ্গে নতুন বছরের নতুন সকালে দাদুর আমানত হয়ে দিবু মামা চলল। মনে মনে অঙ্গীকারবদ্ধ হয়ে এক বৃহৎ স্নেহের সম্পদকে হৃদয়ে পালন করার জন্য নিয়ে যাচ্ছি আমি। যে দাদু আমাকে অঢেল স্নেহে, বিবেক আর মনুষ্যত্বের শিক্ষা দিয়েছেন, তার উইলের বাইরের সম্পদের মালিকানার রূপে এগুলোকে আজীবন সামলে রাখবো আমি, তার দিদিভাই হয়ে।